জীবনে সাফল্যকে কী করে অর্জন করতে হয় পৃথিবীতে এই বিষয়টার উপর বইয়ের কিন্তু তেমন অভাব নেই। কিন্তু আজকের পর্বে আমি আপনাদের এমন একটা ভিন্ন স্বাদের বইয়ের কথা বলতে চলেছি, যে বইটা শুধু জীবনে কী করে সফল হতে হয়, কী করে স্বপ্নকে সত্যি করতে হয় সেই ব্যাপারেই জ্ঞান দেয় না, বরং কাজগুলো করতে গিয়ে আপনি যদি বারবার করে ব্যর্থতার মুখোমুখি হন, বইটা আপনাকে শিখিয়ে দেয় মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর আবারও কী করে উঠে দাঁড়াতে হয়। কী করে এইটা ভেবে হাসি মুখে নিজের হার, নিজের ব্যর্থতাগুলোকে মেনে নিতে হয়। পৃথিবীতে শুধু আপনি একমাত্র নয়, আপনার আগে অতীতেও অনেক লোক ব্যর্থ হয়েছে, বর্তমানেও হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। এর পাশাপাশি এই বইটা আপনাকে এটাও শিখিয়ে দেয় কিভাবে নিজের মূল্যবোধের ওপর ভিত্তি করে বেছে নিতে হয় কোন জিনিসগুলো সত্যি সত্যিই জীবনে গুরুত্বপূর্ণ, আর কোন জিনিসগুলো শুধু লোক দেখানো। নমস্কার বন্ধুরা, আমি সুজিত চলপরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম। আমাদের আজকের বই দ্য সাবস্টাল আর্ট অফ নট গিভিংয়ে লেখক মার্ক মেনসন, পর্ব 3। শুরু করার আগে আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী পর্ব আপলোড হলেই বার্তাটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় 1, না বলতে শিখুন। একজন জ্ঞানী মানুষ যথার্থই বলেছেন, যখন যখন একজন মানুষ কোনো একটা ভুল জিনিসকে না বলে, ঘটনা কমে, সে কিন্তু একটা ঠিক জিনিসকেই হ্যাঁ বলে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কোনো একটা কাজে না করা, কাউকে মুখের ওপরে না বলা। কিন্তু না বলতে পারার আমাদের জীবনে অনেক ভালো ভালো দিক রয়েছে। প্রথমে তো এটা আমাদের মেন্টাল হেডকে ভালো রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্তই সময় আর শক্তি রয়েছে, আর এই দুটোকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করার দায়িত্বটাও আমাদের নিজেদেরই। আর এটা তখনই সম্ভব যখন আপনি কাজ ও প্রয়োজনের জিনিসগুলোকে হ্যাঁ বলে বাকি জিনিসগুলোকে না বলতে শিখবেন। এর পাশাপাশি একটা মানুষ যখন প্রথম না বলতে শুরু করে, তার ব্রেনের কাজ করার পদ্ধতি এবং পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া জানানোর তার যে উপায়, তার পরিবর্তন হতে শুরু করে। কাকে, কোথায়, কতটা সময় খরচ করবে সে ব্যাপারে একটা পরিষ্কার সীমানা টেনে দিতে সাহায্য করে, এবং ধীরে ধীরে এমন সব নতুন নতুন সুযোগের দরজা খুলে দেয় যেগুলো হয়তো হ্যাঁ বলার মাধ্যমে কোনোদিনই খুলতো না। তাহলে না বলার যদি এতই সুবিধা থাকে, তাহলে মানুষ না না বলে সচরাচর হ্যাঁই বলে কেন? সত্যি বলতে কোনো মানুষই না বলার অক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে না, বরং উল্টো দিকে না বলাটা সবচেয়ে বেশি সোজা ছিল ছোটোবেলাতেই। এটা এমন একটা কাজ যেটা মানুষ বড় হবার পরই করে উঠতে পারে না, কারণ সে ভয় পায় না বললে হয়তো আর বন্ধুত্বটা থাকবে না, সম্পর্কটা শেষ হয়ে যাবে, আর সবচেয়ে খারাপ, লোকের চোখে তার যে রেপুটেশন, তার যে পরিচিতি তৈরি হয়েছে, এক নিমিষে সেটা নষ্ট হয়ে যাবে। এবার আসুন জেনে নিন না বলার আগে কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। 1, প্রথম আপনি যখন না বলতে শিখবেন, এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হবেন যখন আপনার মনে হবে হ্যাঁ বললেই হয়তো খুব ভালো হতো। কখনো কখনো খুব দুঃখ হবে, নিজের উপর রাগ হবে, মনের মধ্যে একটা অপরাধ বোধও জন্মাবে। কিন্তু এতে বিচলিত হবেন না, ব্যাপারগুলো ভীষণই স্বাভাবিক। তাই এদের যতটা সম্ভব সহজভাবে নিন আর নিজের মতো করে চেষ্টা চালিয়ে যান। 2, তাড়াহুড়ো করবেন না। কাকে না বলবেন, কোথায় না বলবেন এবং তাদের পরিণামই বা কী হবে সেই ব্যাপারে চিন্তা করার জন্য নিজেকে একটু সময় দিন। তারপর শান্তভাবে নিজের প্রতিক্রিয়া জানান। 3, আপনি কেন না বলছেন সে ব্যাপারে নিজেকে মিথ্যে না বলে যতটা সম্ভব নিজের প্রতি সৎ ও স্বচ্ছ হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি যতই অন্যদের খুশি করার চেষ্টা করুন না কেন, যতই অন্যের ভালো করার চেষ্টা করুন না কেন, আপনি কখনোই সবার কাছে ভালো হয়ে উঠতে পারবেন না। নিজেকে তাই অন্যকে খুশি করার চাপ আর হারানোর ভয় থেকে মুক্তি দিতে না বলতে শিখুন। অধ্যায় 2, ব্যর্থ হতে তৈরি থাকুন। কথায় বলে ব্যর্থতাই সাফল্যের সিঁড়ি। এটা ভীষণ জনপ্রিয় এবং পরিচিত একটা প্রবাদ, যার মানে হলো আমাদের প্রত্যেকেরই আমাদের ব্যর্থতা থেকে কিছু না কিছু শেখা উচিত, এবং সেই শিখানো ব্যাপারগুলোকে ভবিষ্যতে ব্যবহার করা উচিত, যাতে আমরা
পরবর্তী চেষ্টাগুলোতে সফল হতে পারি। বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে লেখক বলেন, সফল হতে হলে শুধু ব্যর্থ হলেই চলবে না, বরং ব্যর্থ হবার জন্য আমাদের সদা প্রস্তুতও থাকতে হবে। প্রায় আমরা প্রত্যেকেই জীবনে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যর্থ হই এবং তারপর আমরা জীবনের এমন একটা জায়গায় এসে হাজির হই যেখানে পৌঁছে বেশিরভাগ মানুষই ব্যর্থ হতে ভয় পায়, পারলে ব্যর্থতাকে এড়িয়ে যেতে চায় এবং তাদের সামনে যা কিছু থাকে বা ইতিমধ্যেই তারা যে জিনিসগুলোতে ভালো শুধুমাত্র তাদের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখে। কিন্তু সত্যি বলতে আমরা শুধু সেই জিনিসগুলোতেই সফল হতে পারি যে জিনিসগুলোতে আমরা ব্যর্থ হতে চাই। কিন্তু কিভাবে? লেখক বলেন, কোনো একটা জিনিসে আপনি কতটা সফল হবেন সেটা নির্ভর করে আপনি সেই জিনিসটায় কতবার ব্যর্থ হয়েছেন তার উপরে। যদি কেউ কোনো জিনিসে আপনার চেয়ে ভালো হয়, তবে সম্ভাব্য কারণ হলো সেই বিশেষ জিনিসটাতে সে আপনার চেয়ে অনেকবার ব্যর্থ হয়েছে। আর যদি কেউ আপনার চেয়ে খারাপ হয়, তার মানে হলো সে এখনও আপনি যতবার ব্যর্থ হয়েছেন ততবার ব্যর্থ হয়ে উঠতে পারেনি। এবার দেখুন, একটা শিশু যখন প্রথম হাঁটতে শেখে, বারবার করে সে পড়ে যায়, বারবার করে তার আঘাত লাগে, কিন্তু কখনো সে এইটা ভেবে হাঁটতে শেখাটাকে থামিয়ে দেয় না যে বারবার করে আমি ব্যর্থ হচ্ছি, বারবার করে আমার আঘাত লাগছে, তার মানে হাঁটতে শেখাটা বোধহয় আমার জন্য নয়। আর এভাবেই আমরা সবাই ব্যর্থ হতে হতেই হাঁটতে, বলতে, চলতে, ফিরতে আর লিখতে পড়তে শিখেছি। ব্যর্থতাকে এড়িয়ে যাবার যে মানসিকতা, সেটা আমাদের অনেক পরে এসে তৈরি হয়। আর এর জন্য বাবা মা থেকে শুরু করে অনেকাংশে দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে ছোটবেলা থেকেই একটা শিশুকে ভুল না করার শিক্ষা দেওয়া হয়, ভুল করলে শাস্তি দেওয়া হয়, ব্যর্থ হলে ক্রিটিসাইজ করা হয় এবং নিজের মতো করে নতুন কিছু করার পরিবর্তে বারবার করে পূর্ব নির্ধারিত জিনিসগুলোকে করার চাপ দেওয়া হয়। আরও একটা জিনিস যেটা এই ধরনের মানসিকতার জন্য অনেকাংশে দায়ী, তা হলো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আর সংবাদ মাধ্যম, যেখানে ঘটা করে শুধু সফল ব্যক্তিদের সাফল্যটাকে বারবার পরিবেশন করা হয়, কিন্তু সেই সাফল্য পর্যন্ত যাওয়ার জন্য যে কঠোর পরিশ্রম, যে দীর্ঘদিনের অনুশীলন এবং বারবার করে ব্যর্থতার মুখোমুখি হতে হয়, সেই দিকগুলোতে আলোকপাত করার কেউ প্রয়োজনীয় মনে করে না। অধ্যায় ৩, নিজের সম্পর্কে আরও সচেতন হন। নিজের ব্যর্থতায় স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য সবার আগে যেটা প্রয়োজন তা হলো সেলফ অ্যাওয়ারনেস। এবার এইটা কী জিনিস? সেলফ অ্যাওয়ারনেস হলো নিজের চিন্তাভাবনা, অনুভূতি, আচরণগুলোকে বোঝার ক্ষমতা। লেখক সেলফ অ্যাওয়ারনেসকে পেঁয়াজের সঙ্গে তুলনা করে বলেছেন, পেঁয়াজের যেমন অনেকগুলো স্তর থাকে, সেলফ অ্যাওয়ারনেসেরও একাধিক স্তর থাকে। আর এর প্রথম স্তরটা হলো নিজেকে, নিজের আবেগকে এবং কোন জিনিসগুলো আপনার আবেগকে প্রভাবিত করছে সেই জিনিসগুলোর সম্পর্কে সচেতন হওয়া। মানে কিসে আপনার রাগ হচ্ছে, কখন আপনি খুশি হচ্ছেন, কি আপনাকে আশা দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে এবং কোন ঘটনাগুলো আপনাকে হতাশ করছে। দুর্ভাগ্যবশত বেশিরভাগ লোক এই প্রাথমিক স্তরটাই পার করে উঠতে পারে না। সেলফ অ্যাওয়ারনেসের দ্বিতীয় স্তরটা হলো কোনো নির্দিষ্ট সময়ে আপনি যে নির্দিষ্ট রকমের আবেগ অনুভব করছেন, সেটা কেন অনুভব করছেন তার কারণটাকে খুঁজে বের করা। যেমন ধরুন, এই মুহূর্তে আপনার খুব রাগ অনুভব হচ্ছে। এইবার আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, আমার এত রাগ হচ্ছে কেন? এবার হতে পারে আপনি আপনার কোনো একটা লক্ষ্যকে অর্জন করে উঠতে পারেননি। আবার আপনার কোনো প্রিয় মানুষ হয়তো আপনাকে চিট করেছে বা কেউ কথা দিয়ে কথা রাখেনি। প্রশ্ন করার এই স্তরটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের আবেগের পেছনের মূল কারণটাকে বুঝে উঠতে সাহায্য করে। এবার দেখুন, আপনি যদি বুঝতে পারেন সমস্যাটা কী, তার সমাধান করতে পারবেন। কিন্তু যদি বুঝতেই না পারেন আসলে সমস্যাটা কী, তাহলে এর সমাধানটা করবেন কী করে? এর জন্য নিজের আবেগকে জানার জন্য আপনি কী প্রশ্ন করছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেই প্রশ্নগুলোর কি উত্তর দিচ্ছেন, সেই উত্তরগুলো। আত্মসচেতনতার পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটা হলো ব্যক্তিগত মূল্যবোধ। মানে যে মানদণ্ডের উপর ভিত্তি করে আপনি ঠিক করছেন কোনটা সাফল্য আর কোনটা ব্যর্থতা, বা যে মানদণ্ডের সাহায্যে আপনি নিজেকে এবং আপনার চারপাশের মানুষদের বিচার করেন, পরিস্থিতি আর সমস্যার মূল্যায়ন করেন। এবার এই স্তরটা এত কঠিন একটা স্তর হওয়ার প্রথম কারণটা হলো
এই স্তরে পৌঁছানোর জন্য নিজেকে বারবার করে প্রশ্ন করতে হয়। আর দ্বিতীয় কারণটা হলো, এই স্তরে এসে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল প্রশ্ন করে। যেমন অনেক মানুষ বুঝতে পারে যে তারা একা বোধ করছে, কিন্তু যখন তাদের প্রশ্ন করা হয় কেন তারা একাকিত্ব বোধ করছে, তারা বলে বাকিদের কালচারটা ঠিক নেই, বাকিদের সাথে তাদের ঠিক পোষায় না, বাকিরা তাদের মতো শিক্ষিত, জ্ঞানী বা বুদ্ধিমান নয়। মানে বেশিরভাগ মানুষ যেটা করে তা হলো মূল সমস্যাটা কি সেটা বোঝার চেষ্টা না করে অন্যকে দোষারোপ করা, কারণ এইটা সহজ। অধ্যায় 4, পরিস্থিতির সঠিক মূল্যায়ন করতে শিখুন। গল্পটা একজন গিটার বাদকের, যাকে একদিন আগে থেকে কোনো আলোচনা না করে, কোনো কারণ না দেখিয়েই হঠাৎ করে তাদের মিউজিক ব্যান্ড থেকে বের করে দেওয়া হয়, তাও আবার এমন একটা সময়ে যখন তাদের ব্যান্ড তাদের প্রথম অ্যালবাম বের করতে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ আর দুঃখী হয়ে তিনি যখন বাড়ির দিকে ফিরছিলেন, কি হলো, কেন হলো, তার দোষটা কোথায়, এই প্রশ্নগুলোই বারবার করে তার মনে উকি মারতে থাকে। তারপর হঠাৎই তার অসহায় চিন্তাগুলো রাগে পরিণত হয় এবং তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন বাড়ি ফিরে তিনি নিজেও একটা নতুন মিউজিক ব্যান্ড তৈরি করবেন এবং ব্যান্ডটাকে সাফল্যের এত উঁচুতে নিয়ে যাবেন যেখানে যে কোনো সংবাদপত্র, টিভি, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই তার জয় জয়কার হবে, যা দেখে তাদের আগের ব্যান্ডের সহকর্মীরাও বুঝবে তারা কি ভুল করেছে। এবং সত্যি সত্যি তিনি এমন একটা মিউজিক ব্যান্ড বানান যেটা তিনি যতটা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি সাফল্য আর জনপ্রিয়তা পেয়েছিল, এবং তাদের ব্যান্ডের বানানো অ্যালবাম গোটা বিশ্বে প্রায় 25 মিলিয়নেরও বেশি ডলারের ব্যবসা করে। এবার মজার ব্যাপার হলো, তাকে যে ব্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের বানানো ব্যান্ড গোটা বিশ্বে প্রায় 180 মিলিয়নেরও বেশি ডলারের ব্যবসা করে। এর পাশাপাশি অনেকেরই মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রক ব্যান্ড হিসেবেও স্বীকৃতি পায়। ঠিক এই কারণেই একবার একটা ইন্টারভিউয়ে সেই গিটারবাদক দুঃখ করে বলেন, এত সাফল্য, এত জনপ্রিয়তা, এত পুরস্কার পাওয়ার পরও তিনি এখনও নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবেই বিবেচনা করেন, কারণ মনে প্রাণে তিনি এখনও সেই মানুষটাই থেকে গেছেন যাকে একদিন তাকে তাদেরই বানানো ব্যান্ড থেকে বের করে দেওয়া হয়, তাও আবার কোনো আলোচনা না করেই, কোনো কারণ না দেখেই। হাস্যকর না? মানে একটা লোক যে সেই কাজটাই করছে যেটা সে সবচেয়ে ভালো করতে পারে, যেটা করতে সে সবচেয়ে বেশি ভালোবাসে, এবং তার জন্য লক্ষ লক্ষ ডলার টাকা রোজগারও করছে। এর পাশাপাশি সাফল্য, জনপ্রিয়তা, হাজার হাজার অনুরাগী, তারপরও মনে প্রাণে খুশি হতে পারছে না, কারণ 20 বছর আগের তার কিছু রকস্টার বন্ধু তার চেয়ে আজ একটু বেশি বিখ্যাত। বলুন, ভাবা যায়? লেখক বলেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের দুঃখের কারণ এটা নয় যে তাদের কাছে টাকা পয়সা নেই, বা তারা সফল হতে পারেনি, বা তারা যেটা চেয়েছিল সেটাকে করে উঠতে পারেনি। তাদের দুঃখের আসল কারণ হলো বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা যতটা সফল, কিছু মানুষ আজ তাদের থেকে একটু বেশি সফল। এটা এমন একটা মানসিক অসুখ যার কোনো চিকিৎসা নেই, এমন একটা মানসিক যন্ত্রণা যার কোনো শেষ নেই। এর একমাত্র সমাধান হলো নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মানে বর্তমান পরিস্থিতিতে আপনি কি দেখছেন, কিভাবে দেখছেন, এবং ঠিক কোন মূল্যবোধের ওপর ভিত্তি করে তার মূল্যায়ন করছেন। এবার দেখুন, কেউ পরীক্ষায় 100-তে 98 পাওয়ার পরও 100-তে 100 না পাওয়ার দুঃখে খুশি নয়। অন্যদিকে কেউ শুধু 5 নম্বরটুকু পেয়েই হই হুল্লোড় করে পার্টি করছে। কমেন্ট করে জানান আপনি কোন দলের মধ্যে পড়েন, আর আজকের পর্বের কোন পয়েন্টটা আপনার সব থেকে ভালো লাগলো। আজকের জন্য এইটুকুই। খুব শীঘ্রই হাজির হব নতুন একটা পর্বের নতুন কিছু কথা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটা শুভ হোক। ধন্যবাদ।